ঘুরি গঙ্গা আসবে, আবার আবার আমার সেই যন্ত্রণা শুরু হবে। এখন যে আমি কি করি? কিন্তু কিন্তু এসবের জন্য তো ও দায়ী নয়। সব দোষ আমার, সব দোষ আমার। আমি কি চেয়েছি আর কি হয়ে গেল? আমার আমার সব কিছু ওলট পালট হয়ে গেল, সব কিছু ওলট পালট হয়ে গেল। সুখ নামে সুখ পাখিটাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সুখ নামে সুখ পাখিটাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সোনার শিকল ছিঁড়ে দিয়ে সে পাখি আমার যায় উড়ে যায়। বুঝিনি সেই সে আশা, এই পরিণাম কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। সাথের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। এখন আমি কি করবো? ওই গঙ্গার কাছে আমার অনেক টাকা বাকি পড়ে আছে। আমি যদি জোর করে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিই, না 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 না, আমি কিছু ভাবতে পারছি না। আমার এই যন্ত্রণার কথা আমি কাকে জানাই? তোমার যন্ত্রণার কথা কি আমাকে জানানো যায় না? কি হলো, তুমি সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না মানে, আচ্ছা মনে মনে কি ভাবছো বলো তো তুমি? না না না, তুমি নয়, তুমি আমাকে আপনি সম্বোধন করো। সন্ন্যাসীর পরন থেকে গেরুয়া বস্ত্র খুলে নিয়ে আবার তাকে পরাতে চাইছো শুধুমাত্র পত্নী? আমার উপন্যাস পড়ে আমার কথা তুমি আমাকেই শোনাচ্ছ? তুমিও তো তোমার মতো করেই তোমার স্বপ্নের রং নিয়ে সেই স্বপ্নের জাল আমাকে দিয়ে বোনাচ্ছ। এটা আমার প্রথম উপন্যাসের কথা। এটা আমার প্রথম ভালোবাসার ব্যথা। কেন লতার মতো তুমি আমাকে জড়িয়ে ধরতে চাইছো? তুমি কি জানো তোমার সংসার, সমাজ, পরিবেশ, পরিস্থিতি আমাকে যে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে সে খবর কি তুমি জানো? কিন্তু মা সুস্থ হয়ে গেলে যে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আমার চলে যাওয়ার পথে তুমি তোমার শিক্ষার কাঁটা মুঠো মুঠো করে ছড়িয়ে দিয়েছো কবে? কেন তুমি বুঝতে পারছো না এই বাড়িতে বেশি দিন তোমার আর থাকা চলবে না? না, আমার চলে যাওয়ার কথা তুমি আর কখনো বলবে না। সর্বনাশ! ওই কণিকা মেয়েটা আমার চরিত্রের অসহায়তার সুযোগ নিয়ে আমার উপরে একেবারে ঝাঁটার মতো বসে থাকতে চাইছে। আমি কি জানতাম আমার বুকের ভিতর ঘুমিয়ে থাকা স্বপ্নের পাখিটা আজকে মিষ্টি সুরে গান গাইছে। আচ্ছা আচ্ছা, ও তো একটা কণিকা মেয়ে। আচ্ছা, ওকে যদি জোর করে আমি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে না না, ও তাহলে আমার মান সম্মান একেবারে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। মামিমা, কাকিমা, নাত বউ, বৌদি, এই সুন্দর সুন্দর শব্দগুলো আমার স্বপ্নের সাথীর বাগানে ফুল ফুটিয়ে দেবে। আচ্ছা, ওই অসভ্য অভদ্র মেয়েটা এমন সুন্দর সভ্য ভাষায় কথা বলতে শিখলো কবে? আমি ওর বই পড়ি কত কি শিখেছি, একটু একটু করি। আমি আমি দূর থেকে ওর বই লেখা দেখেছি। আমি অনেক কাছ থেকে ওর মনের খবর রেখেছি। কিন্তু যেমন করি হোক ওকে বাড়ি থেকে তাড়াতেই হবে। আমার এই শাশুড়ির মায়ের মতো স্নেহ, আমার এই প্রাণ খোলা ভালোবাসা, আমার এই শাখা সিঁদুর আমাকে সব হারাতে হবে। না 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 না,
চাঁদ তোমার আমার, শুধু দুজনে, এই রাত তোমার আমার, এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, এই রাত তোমার আমার। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমাকে যে পাই। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। শুধু দুজনে, এই রাত কুহু জানে, এই ঘরে দুটি প্রাণী, শুধু দুজনে, এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার। হুম 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 হুম। না! এ হয় না, এ হয় না, এ খুব সুন্দর। কি ব্যাপার বলতো ভাস্করদা, দুজনের মুখের কথা একই। স্বপন, আয়, আয়। সঙ্গীতা, এর নাম স্বপন, আমার গ্রাম সম্পর্কে ভাই হয়। ও স্বপন ঠাকুরপো, তোমার দাদার মুখে আমি তোমার অনেক কথা শুনেছি ভাই। কিন্তু বৌদি, তোমার চোখে জল। জল না মানে ও কিছু নয়, একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে? হ্যাঁ রে স্বপন, আসলে জানিস তো আমি সারা রাত জেগে লিখি তো, আর ও জেগে বসে থাকে, তাই একটু ঠান্ডা লেগেছে এই আর কি। জানি দাদা, বৌদিকে তো তোমার পাশে সারা রাত জেগে থাকতে হবে। নারী ছাড়া কোনো পুরুষ কি একাকী কোনো মহান কাজ করতে পেরেছে? তাই তো কবি নজরুল ইসলাম লিখে গেছেন, আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অধিক তার করিয়াছ নারী, অধিক তার নৌ। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তারে রূপ রস সুধা, গন্ধ সুনির্মল। দাদা, তাজমহলের পাথর দেখেছো? দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে তো সাজাহান। কি ব্যাপার বলো দাদা, বৌদি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। তুই ভুলে গেছিস, তোদের বাড়িতে গিয়ে সেদিন বলেছিলাম না যে ও একটু পাগল আছে রে, পাগল। জানি দাদা, নিজের যন্ত্রণা ঢাকার জন্য বৌদিকে তুমি পাগল গলে চাপা দিতে চাও। যেমন আমি, আমার স্ত্রী আশা, তাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। জীবনে কোনো কিছু দিতে পারিনি, তাই কোনো কিছু দিতে না পারার অক্ষমতাকে চেপে ধরে নিজের বউটাকে কখনো ভাবি লোভী, কখনো ভাবি হিংসুটে, কখনো ভাবি স্বপন, তুই কি পাগল হয়ে যাবি? হ্যাঁ ভাস্কর, বেকারের যন্ত্রণা ভোগ করতে করতে আমি হয়তো শেষ পর্যন্ত পাগল হয়ে যাব। স্বপন, তাই তো আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি, আমি কি ভালো থেকে অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করব, নাকি খারাপ হয়ে অনেক অনেক সুখ ভোগ করব দাদা, অনেক সুখ ভোগ। স্বপন, শুনে যা ভাই, শুনে যা।
ওই স্বপনের গুমটির দোকানটা ভেঙে দিয়েছে ওই শয়তান অজিত মুখার্জি। আমি জানি শেষ পর্যন্ত ও হয়তো পাগল, কিন্তু কিন্তু এখন আমি ওদের কথা ভাববো কি করে? আমি নিজের কথা ভাববো, আমি আমার নিজের কথা ভাববো। ওই গঙ্গাকে নিয়ে আমি এখন আচ্ছা আচ্ছা কাল ভোরবেলা যদি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই, সকালবেলা মাকে বলি, মা তোমার বৌমা আমার সঙ্গে ঝগড়া করে চলে গেছে, তাহলে না না, তাহলে যে আসল সঙ্গীত আর নকল সঙ্গীতার মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমি এখন কি করব? আমার কি করা উচিত? কি করব? লিখতে বসো। তুমি? আমি তোমার খাতা পেন নিয়ে এসেছি, তুমি লিখতে বসলে আমি তোমার জন্য ধূপ জেলে দিয়ে চা করে নিয়ে আসবো। না না, চাটা আমি খাবো না। আচ্ছা, কাল লেখাটা বেশ কোথায় শেষ করেছিলে? প্লিজ তুমি এখান থেকে যাও। হ্যাঁ, মনে পড়েছে। প্রত্যেকটা মানুষের দুটো চোখ, দুটো কান আর একটা মাত্র মুখ। অর্থাৎ প্রত্যেক মানুষের উচিত দুবার দেখা, দুবার শোনা, তারপর একবার মাত্র কথা বলা, অর্থাৎ কারেক্ট কথা বলা। একে তুমি ইংরেজি বললে? একটু আগে তুমি নজরুলের কবিতা আবৃত্তি করলে, এখন ইংরেজি বলছো। আচ্ছা, তুমি কি লেখাপড়া শিখেছিলে? Time and tide wait for none. স্রোত এবং সময় কারো জন্য থমকে দাঁড়ায় না। হ্যাঁ গঙ্গা, হ্যাঁ আমি লিখতে বসবো। মানুষ ক্রমশ কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলছে, তাই তোরা বোবা হয়ে যাচ্ছে, মানসিক বোবা। তাই তাদের প্রতিবাদও আজ বোবা। তাই তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চণ্ডী মণ্ডপে আজ পঞ্চায়েতের কোলাহল। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির মুখে মিথ্যে রাজনীতির স্লোগান। রমাপদ চৌধুরীর বন পলাশের পদাবলীর মঞ্চে আজ আধুনিক শিল্পীরা গেয়ে উঠছে ঝুমা চুমা দেদে কিংবা আমি কলকাতার রসগোল্লা। লজ্জা লজ্জা লজ্জা, ভারতবর্ষের লজ্জা। হয় না। ঈশ্বর, আমি এখন কি করব? ঈশ্বর, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণী, এই জীবন পুণ্য করো, এই জীবন পুণ্য করো, এই জীবন পুণ্য করো, এই জীবন পুণ্য করো, দহন দানে আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয় প্রদীপ করো। আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয় প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে, নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে। আগুনের পরশমণি ছোঁয়া প্রাণে, এই জীবন পুণ্য করো, এই জীবন পুণ্য করো, এই জীবন পুণ্য করো,
মনে পরশমণি ছোঁয়া প্রাণে। অমন অপলক দৃষ্টিতে মেয়েটির দিকে কি দেখছো নিশীথ? আপনার সাহিত্য পূজার অঙ্গনে এক দেবী মূর্তি। তুমি কি জানো ওর নামও সঙ্গীতা? জামাই বাবু, আমি ওর ধূপের ধোঁয়ার সঙ্গে সঙ্গে মিশিয়ে আমি ওর নাম রাখলাম গীতা। কিন্তু কিন্তু ওকে দেখে তোমার কি মনে হচ্ছে? কালিদাসের কাব্য মলঞ্চে বিরোহিণী যক্ষিণীর মতো জ্যোৎস্না নদীর বুকে ছেয়া পড়া এক জ্যোৎস্না মাখা যক্ষিণী। তুমি তো ওর পরিচয় জানতে এসেছিলে, তাই না? এসেছিলাম জামাইবাবু, এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি ওই পূজারিনীর কাছ থেকে এক বিন্দু স্নেহ চাইতে এসেছি। সে কি, তুমি জানতে আসোনি ওর সঙ্গে আমার কি সম্পর্ক? জানতে পেরেছি জামাইবাবু, আপনি এখন ভীষণ ভীষণ একাকী। তাহলে বলো দেখি, ঠিক এই মুহূর্তে আমি কতখানি প্রয়োজনীয়া? তাহলে শুনতে চাও আমার মুখ থেকে একটা বড়া ভয় বাণী? তাহলে শোনো, তুমি কতখানি প্রয়োজনীয় সেটা জামাইবাবু জানেন না, কিন্তু আমি জানি যে তুমি আমার পূজনীয়া। আর এগিয়েও না নিশীথ। কেন? কারণ ওর আর আমার মধ্যে এখনো কোনো জনপদের জন্ম হয়নি। মাঝখানে জল থই থই স্রোতস্বিনী নদী। আমি সেই অতার নদী সাঁতরে বেরিয়ে এসে আমি তোমাকে একটা প্রণাম করব দিদি। তুমি তুমি ভুল করলে নিশীথ। তুমি তুমি ওর আসল পরিচয় জানো না। ও ও একটা বারাঙ্গনা। আপনি ভুল বললেন জামাইবাবু, মেয়েটা বারাঙ্গনা নয়, বেটা বরাঙ্গনা। তাই দিবাঙ্গনার মস্ত আমি ওই দিদির মুখ থেকে একটা বড়া ভয় বাণী শুনতে চাই। পাইনি এমন কোনো মধুর সম্ভাষণ আমি কোনোদিন আমার দিদির কাছ থেকে পাইনি। সে আমাকে কোনোদিন ভাই বলে ডাকেনি, সে তার সিথি জুড়ে এরকম সীমন্ত সিঁদুর সে কোনোদিন আঁকেনি। দিদি, আজ থেকে আমি তোর ভাই। তাহলে ডাক, আরো একটি বার, আরো একটি বার তুই শুধু আমাকে দিদি বলে ডাক। দিদি রে! ওরে ভাই তোর এই দিদি কিন্তু সত্যি গণিকা, সত্যি বারাঙ্গনা। এই বলেই তোমায় বারাঙ্গনা মাগো, কে দেয় থুতু ও গায়ে। হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ে। নাই বা হলে সতী, তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আমাদের মতো, তারা আমাদের জ্ঞাতি। শোনো মানুষের বাণী, জন্মের পরে মানব জাতির থাকে না তো কোনো গ্লানি। পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার? শুধু পাপ করে হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতা। অহল্যা যদি মুক্তি লবে গো, মেরি হতে পারে দেবী। তোমরাও কেন হবে না পূজ্য? বিমল সত্য সেবী या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु संहाररूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। সোনালি ডানার ঝিল এই ভিজে মেঘ দুপুরে, তুমি কেঁদো না গো আর, উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে। এই কবিতাটা ভাস্কর আমাকে শুনিয়েছিল ফুলসজ্জার রাত্রে। তখন আমার হাতে ছিল তার হার, হৃদয়ে ছিল হৃদয়ের কাছাকাছি। সঙ্গীতা, আরে দূর 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 দূর, আমি কি ভাবছি এত দূরে গিয়ে এসো কেন? কেন আমি পিছনের কথা মনে করছি? সঙ্গীতা,
সঙ্গীতা, তোমার অতীত জীবন ভুলিয়ে দিতে আমি একটা কবিতা লিখেছি, শুনবে সেই কবিতাটা? অফকোর্স সাগর, অফকোর্স। সমানে সোনালি ডানার চিলফিল ঢিল মেরে উড়িয়ে দিয়ে তুমি তোমার আধুনিক কবিতা আমাকে শোনাও। আধুনিক কবিতা? কামনা বাসনার কবিতা, জীবন যৌবনের কবিতা। বোগেন ভেলিয়া গাছের নিচে দাঁড়িয়েছিল ওরা দুজনে, শাড়ি খসা মাদলাসা মেয়েটি আর চোখে চেয়েছিল ছেলেটির দিকে। এমন সময় বর্ষা এলো, দুজন দুজনার উপর ভরসা হারালো। ছেলেটি হয়ে গেল মেঘ, মেয়েটি হয়ে গেল মাটি, বিদ্যুতের ছেলে ককশাত, মেয়েটির শরীরে শুধুই বজ্রপাত। হাউ লাভলি লাভলি লাভলি। চলো সাগর, পার্কে বেড়াতে ভালো লাগছে না, বাড়ি চলো, মদ খেতে হবে মদ। আরে গিয়ে মদ খেলে তুমি যে মাতাল হয়ে যাবে। হ্যাঁ, মাতাল হব সাগর, মাতাল হব। সেই ইডিয়েট ভাস্করটা যে সঙ্গীতার জীবনের সুর তাল সব কেটে দিয়েছে। ননসেন্স ভাস্করটা। আহ! আবার আবার তুমি সেই ভাস্কর ব্যানার্জির নাম? দাগ কেটে বসে আছে যে এই বুকে, সেই দাগটাকে মুছে ফেলতে সময় লাগবে না। সময় কি হলো? কথা বলো। ছোট ছোট কথা সুর দে, যে গানের মালা আমি গাঁথলাম, সে গানে গীতিমালা ও গো তোমার গলায় আমি পরিয়ে দিলাম। ছোট ছোট কথা সুর দিয়ে, যে গানের মালা আমি গাঁথলাম, সে গানে গীতিমালা ও গো তোমার গলায় আমি পরিয়ে দিলাম। ছোট ছোট কথা সুর দিয়ে। গান নয়, এ যেন গড়ে দইয়ের গুঞ্জন। মন যেন খুঁজে পায় ভালোবাসার স্পন্দন। এ তো গান নয়, এ যেন গড়ে দইয়ের গুঞ্জন। মন যেন খুঁজে পায় ভালোবাসার স্পন্দন। তোমার মাঝে আমি আজকে পেলাম তাই, তোমার মাঝে আমি আজকে পেলাম তাই নতুন স্বর্গের সন্ধান। তোমার গলায় আমি পরিয়ে দিলাম ছোট ছোট কথা সুর দিয়ে, যে গানের মালা আমি গাঁথলাম, সে গানে গীতিমালা ও গো তোমার গলায় আমি পরিয়ে দিলাম। তোমার গলায় আমি পরিয়ে দিলাম। তোমার গলায় আমি পরিয়ে দিলাম। না না, শিক্ষার সার্টিফিকেট ছুড়ে ফেলে দিয়ে আমি এই অন্ধকার পথে নামতে চাই। কি বললেন? কি বললেন? আপনি সমাজ বিরোধী হবেন? হ্যাঁ, আমি সমাজ বিরোধী হব। কেন সমাজ বিরোধী হবে না? মাস্টাররা ঠিক মতো ছাত্র পড়ায় না, ডাক্তাররা 1 ঘন্টায় 50টা রোগী দেখে, যে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টররা কনস্ট্রাকশন করে প্রমোটাররা বাড়ি বানায়, তা হুড়মুড় করে ভেঙে যায়। বাবুজি, সরকারি কর্মচারীরা
সরকারি কর্মচারী অফিসে গিয়ে মহিলা কর্মীদের সঙ্গে ফষ্টি নষ্টি করে সময় কাটায়, অফিসে কাজ করে না, পুলিশে ঘুষ খায়, মন্ত্রীদের কাছে লোক বেআইনি জমি বিক্রি করে, লাল বাজারের নাকের ডগায় দিন দুপুরে বোমা বাস্ট করে অনেক মানুষ মারা যায়, বিডিওরা ঘুমায়, এসডিওরা সরকারি তেল পুড়িয়ে পিকনিক করতে যায়। বলো কারা সমাজ প্রতি দেয়? উত্তর দাও। স্বপন বাবু, হাসপাতালে ওষুধ নেই, ডাক্তার নেই, একটা বেডেতে 3টি রোগী, 3 বছর আগে পোস্ট করা চিঠি 3 বছর পরে গিয়ে পৌঁছায়। সমাজের বুকে চেপে আছে প্রণপতার অন্ধকার, ছাত্ররা ইউনিয়ন করে কিন্তু সমাজে কাজ করে না। বলো কারা সমাজ বিরোধী নয়? স্বপন বাবু, তাই আমি ঠিক করেছি, এই সমাজ বিরোধী সমাজ ব্যবস্থায় বাঁচতে হলে আমাকে সমাজ বিরোধী হতে হবে। নেই নেই বাবুজি, নেই। এই রাস্তা বহুত খতরনাক আছে। খারাপ পথ চলে আমি ভালো থাকতে চাই ড্যাম্পি। বাবুজি, ভালো পথে যে আমি আর দুঃখ পেতে চাই না ড্যাম্পি, দুঃখ পেতে চাই না। বাবুজি, ঠিক है বাবুজি, ঠিক है। তাহলে চলিয়ে আমার সাথ। কোথায়? আমি যেখানে কাম করে। মুখার্জি সাহেবের বাড়ি? হ্যাঁ বাবুজি, চলিয়ে। চলে। এসো, আজ আমি যে পথে আপনি সংসার ভাবতে গেলে নিজের যে অবস্থা তারই চলন্ত। দাদু আরে জোরে জোরে বলো। ও মায়ের, আগে আগে দুটো ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আজ 2 দিন হলো আমি কিছু খেতে পারিনি। আমার একটা ছেলে ছিল, সে অল্প বয়সে মারা গেছে। আমার 2টো নাতি ছিল, একজন আমাকে ছেড়ে চলে গেছে, আর একটা পাগল নাতি, সেও কোথায় নিরুদ্দেশ হয়ে গেছে। এখন এই অল্প বয়সে এই নাদু বউকে নিয়ে আমি যে বড় বিপদে পড়েছি। আমাকে 2টো ভিক্ষা দাও, এই অন্ধকে 2টো ভিক্ষা দাও বাবু, এই অন্ধকে 2টো ভিক্ষা দাও, 2টো ভিক্ষা। দাদু দাদু তুমি এখানে বসো, আমি আমি ওই ভদ্রলোকের কাছ থেকে কিছু সাহায্য চেয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার দাদা শ্বশুর অন্ধ হয়ে গেছে, আমার স্বামী দেওর থেকে নেই, যদি দয়া করে আমাকে একটু সাহায্য করে। এই কানা বুড়োটা বলছে চোখ নেই ঠাকুর। বলো বলো তোমাকে কি সাহায্য করতে হবে? যে কোনো একটা চাকরি আমাকে দিন না বাবা। চাকরি? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কোনো কিন্তু করবেন না, কোনো কিন্তু করবেন না। দয়া করে আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিলেই আমার স্বামীকে আমি কুপথ থেকে ফিরিয়ে আনতে পারবো, আমি এই দাদুর চিকিৎসা করাতে পারবো, আর আগুনে পড়ে যাওয়ার সংসারটাকে আমি আমার সুখে পড়িয়ে দিতে পারবো। দয়া করে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। ঠিক আছে ঠিক আছে, চাকরি তুমি পাবে, তবে তোমাকে যে চাকরিটা দেব তা তুমি অনায়াসেই করতে পারবে। এই নাও তার অ্যাডভান্স। ও আচ্ছা, চাকরিটা কিসের? চাকরিটা হলো কান্নার চাকরি। কান্না? হ্যাঁ, তোমাকে কিছু করতে হবে না, সারাদিন তুমি কাঁদবে। তোমার ওই কান্নার ক্যাসেট আমরা রেকর্ড করে বাজারে ছাড়বো। এখনকার দিনে বড় বড় ফ্যামিলিতে বাবা মা মরে গেলে তো কেউ কাঁদে না, তাই মৃত্যুর দিন অথবা শ্রাদ্ধর দিন তোমার সেই কান্নার ক্যাসেট বাজবে। এই নাও আমার কার্ড, এই ঠিকানায় তুমি পৌঁছে যেও। টাটা। দাদু 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 আমি চাকরি পেয়েছি দাদু। কিসের চাকরি রে, কিসের চাকরি? কান্না রেকর্ড করার।
চাকরি। জামাইবাবু লিখছেন, এমনি করে চাকরির লোভ দেখিয়ে ওইসব অ্যাডভান্স দিয়ে যৌবনটাকে টুকরো টুকরো খেয়ে মেয়েগুলোকে চালান করে দেয় বড় মাপের বড় সমাজ বিরোধীরা। ভাস্কর নতুন উপন্যাসে আরো কিছু লিখেছেন। এরপরে লিখেছেন এক অবিস্মরণীয় ঘটনা, স্বামী আগে না সিঁদুর আগে, এই তর্কের লড়াই। ওই পথে আসবে সিঁদুর পক্ষের এক মহিলা, অন্য পথে আসছে আর এক মহিলা যে এখন একটু একটু স্বামীর পক্ষে। না না না, আমার পক্ষে সাগরের প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। আমি তাকে বলে দিয়েছি তোমাকে আমার ভালো লাগে ঠিকই, কিন্তু ভালোবাসতে পারিনি পারিনি পারিনি। আপনি কি পারেননি দিদি ভালোবাসতে? আর আপনি কি পারেননি? ভালোবাসা ভুল। ও, আমাদের দুজনের ভালোবাসা নিয়ে সমস্যা নাকি বলুন? কিন্তু আপনার তো এখনো বিয়ে হয়নি, আপনারা এত ভালোবাসতে ভয় কেন? আমি বিবাহিতা। বিবাহিতা? হ্যাঁ, তুমিও তো বিবাহিতা। হাতে শাঁখা নোয়া, সেটি ভর্তি সিঁদুর। আচ্ছা, একটা কথা বলবো? বিবাহিতা হয়েও আপনি সিঁদুর পরেননি কেন? তুমি অন্য কথা বলো। আচ্ছা, আপনি কোথায় গিয়েছিলেন? আমি আমার অসুস্থ শাশুড়ি মার জন্য মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। শাঁখা নোয়া, সিঁদুর, যত সমস্ত কুসংস্কার। ও দিদি শুনুন না, বসি একটু। আসুন, বসে কি হবে? তুমি তোমার এন্ট্রি। মেয়েদের জীবনে স্বামী আগে না সিঁদুর আগে? হ্যাঁ, আমার হিসাবে স্বামী আগে। না না, সিঁদুর আগে। স্বামী আগে, সিঁদুর। স্বামী, সিঁদুর। কোয়াইট ইম্পসিবল, আমি বলছি স্বামী। বাবা, এত রেগে যাচ্ছেন কেন? চলুন চলুন, আমরা বসি। বসে কি হবে? তুমি তোমার এন্ট্রি। বাবা, বড় দিদি হয়ে ছোট বোনকে আন্টি বলে দিলেন তো? আরে বাস, তুমি তো বেশ সুন্দর সুন্দর কথা বলতে জানো। তোমার নাম কি? আমার নাম সঙ্গীতা। সঙ্গীতা? আরে এ তো আরো আশ্চর্য। কি আশ্চর্য? আমার নাম হচ্ছে সঙ্গীতা। ও দিদি, আচ্ছা এবার বলো তো বোন, তোমার বরের নামটা কি? আমার বরের নাম শাশুড়ি মা বলে দিয়েছেন, খবরদার বৌমা, ভুলেও স্বামীর নাম মুখে আনবে না। অবশ্য শাস্ত্রে বলেছে স্বামীর নাম করলে মেয়েরা নাকি দুধে ভাতে খায়, তাই বানান করে আমি আমার স্বামীর নাম বলছি। কেমন? আমার স্বামীর নাম ভয়াকার দন্তি শয়কয়ে র। আরে এ তো আরেক আশ্চর্য। কি আশ্চর্য? আমার না স্বামীর নামও ভাস্কর। ও দিদি, আচ্ছা দিদি, আমাদের দুই বোনের নাম যখন এক, আমাদের দুজনের স্বামীর নাম যখন এক, তখন আমাদের চরিত্রটা এক হবে না কেন? দিদি, আমার এই পুজোর থালায় আছে মাকালির প্রসাদী সিঁদুর। এই সিঁদুর আমি তোমার সিঁথিতে পরি না। না কেন দিদি? এ স্ত্রী হয়ে তুমি কি স্বামীর মঙ্গল চাও না? অন্য কথা বলো। বেশ, অন্য কথা অন্যদিন হবে, আমি বরং চলি। এত তারা কিসে? বাড়ি, আমার সংসারে কত কাজ। আমার শাশুড়ি মা আমার আশা পথ চেয়ে বসে আছেন। আমার স্বামী সব কাজ ফেলে ভাবছে আমি কখন বাড়ি ফিরবো। তাছাড়া আছে লক্ষ্মী পুজো, বাড়ি গিয়ে আমাকে লক্ষ্মী পুজোর আলপনা দিতে হবে। আলপনা? এমনি আলপনা দেওয়ার ইচ্ছে আমারও তো ছিল। মা ছেলেবেলায় আমাকে শুনিয়েছিল মেয়েদের ব্রত কথা। আমারও তো স্বামী আমার পথের দিকে তাকিয়ে বসে থাকতো। আমার দেওর ছিল, শাশুড়ি ছিল, কিন্তু একটা কাল বৈশাখে প্রচন্ড দমকা ঝড়ে আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। দিদি, দিদি তুমি কাঁদছো? হ্যাঁ, আমি কাঁদছি। কাঁদতে যাবো কেন? কাঁদতে যাবো কোন দুঃখে? আমাদের বাড়িতে সুখ ছাড়া কান্নার কোনো জায়গা নেই। আমাদের বাড়িতে চারিদিকে শুধু সুখ সুখ আর সুখ। এইবার তোমার সঙ্গে আমার দেখা হলে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। বেশ, তোমাকেও আমাদের শ্বশুর বাড়িতে যেতে হবে দিদি। সেখানে গিয়ে আমি তোমাকে আমার স্বামীর সঙ্গে আলাপ করিয়ে দেব। কি দিদি, যাবে তো? যাবো যাবো যাবো। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের
ভগবান তোমার মঙ্গল করুক। হাত নেড়ে সঙ্গীতাকে শুভেচ্ছা জানাচ্ছিলে কেন? অনেক দিন পর দিদিমণির সুমতি হয়েছে বলে। বরন্দা, তুমি কি খবর রাখো? আজ পারে গিয়েও দিদিমণি মদ খায়নি, আরে খাইনি, বাড়িতে খাবে। ক্যাবারে ডান্স দেখেনি। এই মুখার্জি ম্যানশনে আমি তাকে দিয়ে ক্যাবারে ডান্স করাবো। না, আর তা পারবে না। কারণ? কারণ দিদিমণি সাগর রায়কে জানিয়ে দিয়েছে ভালো লাগা আর ভালোবাসা এক কথা নয়। এবং অনেক দিন পর দিদিমণি কাঁদতে শিখেছে। না, সঙ্গীতাকে কাঁদতে দেওয়া হবে না। এই মুখার্জি ম্যানশনে কাঁদবার জন্য অনেক সুন্দরী মেয়েকে চাকরি দেওয়া হয়েছে, তাই সঙ্গীতাকে শুধু চিরকুমারী সেজে মদ খেয়ে নাচতে হবে আর গাইতে হবে। তাহলে আমার কথা শোনো, আমি বেঁচে থাকতে এ বাড়িতে দিদিমণিকে মদ খেতেও দেবো না আর নাচতেও দেবো না। কি বলতে চাও তুমি? আমি জানতে চাই কেন কেন তুমি দিদিমণির জীবনটাকে নষ্ট করে দিচ্ছ? বলেন না। বিবাহিতা হওয়া সত্ত্বেও কেন তুমি তোমার বোনকে সিঁদুর করতে দিলে না? বলেন না। শাখা নোয়া শাড়ি পরে কেন তুমি দিদিমণিকে হতে দিলে না তার স্বামীর ভালোবাসার গৃহবধূ? কেন দিলাম না শুনতে চাও? তাহলে শোনো। শোনো, বলো। মৌচাক থেকে মধু গেলে দিলে সেই চাকে আর থাকে কি? কিছুই থাকে না। তেমনি মেয়েরা বধূ হয়ে স্বামীর ঘর করলে সেই দিকের জীবনে কোনো উত্তাপ থাকে না। উত্তাপ ছি 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 ছি, নিজের আখের গোছাতে গিয়ে তুমি দিদিমণির জীবনটাকে নষ্ট করে দিচ্ছ। কাজটাকে তো তুমি ভালো করবে। বলুন না। পৃথিবীর কোনো দাদা নিজের সুখের জন্য মায়ের পেটের বোনের এত বড় সর্বনাশ করতে পারে বলে আমার মনে হয় না। তাই যদি করে থাকো তাহলে জানবো তুমি দিদিমণির নিজের দাদা নও। কি বললে? তোমার মতো দাদাকে দেখে পৃথিবীর সব বোনেরা আতঙ্কে চমকে উঠবে। পৃথিবীর কোনো বোন দাদাকে দাদা বলে আর বিশ্বাস করবে না। তোমার মতো ভাইয়ের কপালে ফোঁটা না দিয়ে জমের কপালে ফোঁটা দিয়ে বলবে জমের কপালে দিলাম ফোঁটা আর ভাইয়ের কপালে মারলাম ছোটা। বলুন না। মারলাম ছোটা। বলুন না। মারলাম ছোটা। হারা তোদের চাকরটার কোনোটা আমি হাত দিয়ে হাত হ্যাঁ হ্যাঁ হাত মনে পড়েছে। কয়েকদিন আগে আমি ড্যাম থেকে ভাস্করের হাতটা কেটে আনতে বলেছিলাম, কিন্তু এখনো সে কেটে আনতে পারেনি। ড্যাম্পি ড্যাম্পি एमपी हाजिर साहब हुक्म कीजिए। হাতটা কই? হাতটা ये माने हाथটা ভাস্কর ব্যানার্জি কাটা হাতটা সে হাতটা এখনো কাটা হয়নি স্যার। কেন কাটা হয়নি? সেটি ভাস্করের এখনো হাত? গোটা আছে। না, ভাস্কর ব্যানার্জি লিখবে না, সে ভিক্ষে করবে। সাহেব, বামন অবতার বলিরাজের কাছে ভিক্ষা মাঙ্গিয়েছিলেন, আর সেই ভিক্ষার দক্ষিণা দেনে নাই। বলিরাজা का क्या हाल हुआ था आपको याद है? কি অবস্থা হয়েছিল বলি রাজা? ও ভিখারি বামন অবতার বলিরাজের কাঁধে পা দিয়ে পাতাল में प्रवेश করিয়ে দিয়েছিল। কি এত সাহস তোর? কেন তুই আমার হুকুম পালন করিস নি? এটা আসছে আপনার কোনো হুকুম পালন করবে না স্যার। আমি কি ভুল শুনলাম? একদম নেই স্যার, আপনি সঠিক শুনিয়েছেন। ঠিক শুনেছি মানে? আজকে আমি আপনার নকরি ছড়িয়ে দিলাম। সাহাব, ऐसा पिघला थे যদি আপনি আমাকে कुछ दिन पहले मारतेন साहब, আমার বহুত উপকার হতো সাহেব, আমার বহুত উপকার হতো। তোকে আমি গুলি করে মারবো। সাহেব, गोली हमें भी चलाते चले, ডাম্পি हमें भी पारे अपना जान में जिंदगी के एकदम खत्म करिए देते। ডাম্পি लेकिन एक काम हमें करबे ना, क्योंकि इतना रोज
আমি আপনার নেমো খেয়েছি, তাই তাই আমি আপনাকে কিছু বলবে না। আমি পারে আপনার আপনার এই জাহান্নামের জিন্দেগিকেও একদম খতম করিয়ে দিতে। তাই আজকে আমি আপনার নকরি ছড়িয়ে দিয়ে আমার এই রিভলভার আমি স্বপন বাবুর হাতে তুলে দিয়ে টেম্পি, রিক্সা চালাতে চললাম। हाँ हाँ स्वपन बाबू, असली साहब तुम्हारे ऊपर वाला। अरे टेम्पी, ये टेम्पी सिर्फ रिक्शा होला, सिर्फ रिक्शा होला स्वपन बाबू, सिर्फ रिक्शा होला। रिक्शा चाहिए बाबू, रुकिए रुकिए, आ रहा हूँ, रुकिए रुकिए साहब, रुकिए रुकिए रुकिए। টেম্পি যে কাজ করতো তুমি সে কাজ করবে? করব, মানুষ খুন করতে পারবে? পারবো। একটা সুন্দরী বউ যাকে আমি চাই, অথচ সে আমার কাছে ধরা দিতে চাইছে না, তাকে তুমি আমার বশ করে দিতে পারবে তো? না পারার কি আছে স্যার? আমি শিক্ষিত চাকর, তাই এসব কাজ আমার কাছে একেবারে চল একটা হাত কেটে আনতে পারবে? অশিওর, কারণ আমার জীবনে এখন অনেক রাত। হাতে কা দাঁত, মরদ কা বাত। যাও পাশের ঘরে যাও, ঠিক সময়ে তোমার সঙ্গে হবে আমার মুলাকাত। তাহলে কি জানেন স্যার, আপনি আমাকে দিয়ে যা খুশি কাজ করে নিতে পারেন, কোনো কাজে আমার আপত্তি করব না, কারণ শিক্ষা আমার ভাগ্যের উপর করেছে বজ্রাঘাত। আজ থেকে আমার প্রতিজ্ঞা, শিক্ষা সত্যর আলোর উপর করব শুধু আমি আঘাত 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 সাগর, সাগর রায়। সঙ্গীতা তোমার সঙ্গে বারে গিয়ে মদ খায়নি? না স্যার, কাল গেছে তার ভালোবাসা রবিবার। কেবারে দেখেনি? কেবারে ওসব ব্যাপারে তার অরুচি হয়ে গেছে স্যার, অরুচি। তুমি শুনেছো কাল সঙ্গীতা কেঁদেছে? হ্যাঁ, আমার মনে হয় কাল থেকে সে আগের মতো জীবন বিনায় সুর বেঁধেছে স্যার। নো রে ভাত, আগের সুরটাকে বাঁধতে দেওয়া হবে না, সাধতে দেওয়া হবে না। আগের সুরের সরগম জোর করে তুমি তাকে মদ খাওয়াবে। খাবে না স্যার, খাবে না। কারণ কারণ আমি শুনেছি গতকাল মন্দিরে আসার পথে সঙ্গীতা নামে একটা মেয়ের সঙ্গে তার দেখা হয়েছিল স্যার। তাতে কি হয়েছে? মেয়েলি জীবনের মৌতাতে মৌতাতে মিশে গেছে স্যার, মেয়েলি জীবনের মৌতাতে মৌতাতে মিশে গেছে। তাই কাল থেকে সে আমার সাথে একটা কথা পর্যন্ত বলেনি। বলাবে বলাবে, জোর করে কাছে টেনে নেবে, কারণ ভাস্করের এগেনস্টে দিবস শুট করে তোমার সঙ্গে আমি তার বিয়ে দেব। তার আগে একটা কাজ করো মিস্টার প্রকাশক, ওই সাগর রায়ের সঙ্গে সঙ্গীতার বিয়ে না দিয়ে তুমি নিজেই একটা বিয়ে করে ফেলো। সে তো করতেই হবে রে জানো, আমি আর একটা বিয়ে না করলে। রান্নার চাকরি তোমার নাম করে পাশের ঘরে একটা মেয়েকে তুমি আটকে রেখেছো কেন? বেশ কাছে রেখে দিয়েছে। প্রয়োজনে এই কেয়ারফুল সাগর রায়, তোমার অনেক অপরাধ আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। সে কি, আমি তো আপনার দিদির হবু বর। একটা চড় মেরে তোমার মুখটি আমি ভেঙে দেব জানোয়ার। সঙ্গীতা, দাদা, আজ ভাইফোঁটার দিন, স্নেহের দিন, মেয়েদের কাছে বোনেদের কাছে বড় পবিত্র দিন। আজকের এই শুভ দিনে আমি নিজের হাতে আমার 3 ভাইকে ফোঁটা দেব। তাই আজকের এই শুভ দিনে জানোয়ারটাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও, না হলে কে অনেকদিন আগে তুমি যেমন ভাস্কর ব্যানার্জিকে জুতো মারতে চেয়েছিলে, তেমনি সাগর আগে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমি বার করে দেব। পারবে না, পারবে না মেজদা, পারবে না। কেন? দানব সম্রাট মহিষাসুরের পাশে দাঁড়িয়ে আছে দানব সেনাপতি রক্তাসুর। তুই শুধু রক্তাসুর নয় রে জানোয়ার, তুই নেপোলিয়ন বোনাপার্টের পাপের সঙ্গী, বিশ্বাসঘাতক প্রোটাস। সাগর, সঙ্গীতাকে মদ খাও। না না না, আর তুই এই চরিত্রহীনটাকে গলা আমি খাবো না, বের করে দে। আমি মদ খাবো না,
আজ মুখার্জি ম্যানশনের ভাইফোঁটার উৎসবের কি ঘটা ওরে নিশীথ, তুই দূর থেকে তোর দিদির হাতে চুয়া চন্দনের বদলে নিয়ে যা বিলিতি মদের ফোঁটা। আজ ভাই ফোঁটা, যে দিনটার জন্য সব মেয়েরা তার ভাইদের পথ চেয়ে বসে থাকে, কিন্তু কিন্তু আমার তো কোনো বোন নেই, তাই ভাই ফোঁটা নেওয়ার কি আনন্দ, কি অনুভূতি আমি কিছুই জানি না। মা বললো, অমর তোর বৌদি তোকে ফোঁটা দেবে, বড় বৌদি আমাকে ফোঁটা দেবে, সেই আনন্দে কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। তাই সকাল সকাল স্নান করেছি, নতুন পাজামা পাঞ্জাবি পরেছি, আর এখনই বৌদি হয়তো এসে বলবে, বৌদি অমর এসো, আজ আমি তোমাকে ভাইফোঁটা দেব, বসো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। বাহ বাহ বাহ, আজ বড় আনন্দের দিন। বৌমা, বৌমা তুমি এই খাবারের থালাটা অমরের সামনে দাও। বাবা, ভাই ফোঁটা এত খাবার, বৌদি আমি খেতে পারবো না এত সব খাবার। আরে কোথায় যাচ্ছ? এত তারা কি শিশু নেই? বাইরে বন্ধুরা বসে রয়েছে দেখছেন না? ওরে হতভাগা, খাবারটা খেয়ে নে। থালাটা নিয়ে যাও অন্তত। দেখেছো দেখেছো, হতচ্ছাড়াটা চলে গেল। আচ্ছা বৌমা, তোমার বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারে রহমান ডাক্তার কি বলে গেছে? না মানে মা, রহমান ডাক্তার বলেছে। কি হলো বৌমা, কথাটা শুরু করে তুমি শেষ করলে না কেন? না মানে তোমাদের দু মানুষের অনেক কথা মানে আমি বুঝতে পারি না বৌমা। আর এখনো পর্যন্ত প্রত্যেক রাত্রে আমি যে তোমাদের দু মানুষের ঝগড়া শুনতে পাই, অথচ সকালে উঠে তার চিহ্ন মাত্র থাকে না। জানি না বাবা, আজকালকার মেয়েদের রকম সকম বোঝা ভার। মা বাবা, যে বয়সে যা তা না করলে সংসার করার মানেটা কি? এবার বলো, দয়া করে বলো, রহমান ডাক্তার কি বলে গেছে? বাচ্চা কাচ্চা হবে না হবে না? না মানে মা, রহমান ডাক্তার বলেছে হবে হবে হবে। কবে? আমি মরে গেলে। মা, মাগো মা, আপনি খুব দেরি রেগে গেছেন মা। ওমা, রহমান ডাক্তার বলেছে হবে, একটু দেরি করে হবে। ভালো, দেরি হলেও হবে। আজকালকার মেয়েদের রকম সকম বোঝা ভার। মা, মাগো আপনি এত রেগে গেছেন কেন? বৌমা, রাগটাই তো স্বাভাবিক বৌমা। তোমার বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারে নাই বাদই দিলাম, কিন্তু তোমার তিনটে ভাই, এই ভাই ফোঁটার দিনে একটা ভাইও তোমার কাছে ভাই ফোঁটা নিতে এলো না। কি করে নেবে? বড় লোক তো, তাই ভাই দ্বিতীয় দিন তার ভাইদের কথা মনেই থাকে না যে বোনকে গিয়ে বোনের কাছে গিয়ে ফোঁটা নিয়ে আসতে হবে। ওদের কথা নয় বাদ দিলাম বৌমা, কিন্তু তুমি তুমি কেমন মেয়ে? ওই ভাইদের মুখটা কি তোমার একবারও মনে পড়ে না? বৌমা, বৌমা আমি আসছি। তুমি যদি পারো তোমার ভাইদের একটা খবর পাঠাও। পরে পরে মা, পরে আমার ভাইয়ের কথা আমার সব সময় মনে পড়ে। সেই ছোট ভাইকে স্কুলে দিতে গিয়ে তো আমি আমার সর্বস্ব হারালাম। দিনে দুপুরে একদল দৌড়বৃন্দ আমায় জোর করে তুলে নিয়ে গেল একটা পুরো বাড়িতে, তারপর তারা একের পর এক আমায় ধর্ষণ করলো। আমাকে যে ভালোবাসতো, তার সঙ্গে আমার আর দেখা হলো না। এই হতভাগিনী গঙ্গা একই বছর তার ভাই হারালো, সংসার হারালো, হারালো তার প্রথম যৌবনের ভালোবাসা। তাই তো আমার মনে হয় এই ভাদ্র দ্বিতীয়ার দিন এলে আমি ছুটে গিয়ে আমার ছোট্ট ভাইটার কপালে একটা ফোঁটা।
না, তার হবার নয়। তাই তো প্রতি বছর, এবছরও আমি চুয়া চন্দন নিয়ে আমার ভাইয়ের মঙ্গল কামনা করে কপালের চৌকাঠে ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। ভাই, ভাই তুই তাহলে সত্যি সত্যি আমার হাত থেকে ভাই ফোঁটা নিলি? তুই দিলি বলি তো নিলাম রে দিদি। তাহলে দাঁড়া ভাই দাঁড়া, হয়তো চিরদিনের জন্য নয়, কিন্তু আজ এই মুহূর্তে আমি আমার জীবনে কি পেয়েছি আমার বাড়ির সকলকে সেটা দেখতে চাই। মা, মা সেকে ছুটে আসুন মা, দেখে যান আজ আমার ভাই এসছে, আজ আমার ভাই আমার হাতে ভাই ফোঁটা নিয়েছে। আহা, একসঙ্গে দু ভাই বোনকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে আমি তো ভাষায় প্রকাশ করতে পারছি না। বৌমা, শিব প্রণাম কর আমার শাশুড়ি মা। দিদি রে, উনি যখন তোর মা তখন আমারও তো মা। থাক থাক বাবা থাক, তুমি দীর্ঘজীবী হও। কি হলো বাবা, আমার মুখের দিকে অমন করে তাকিয়ে আছো কেন? আপনার মধ্যে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আচ্ছা, আমি যদি আপনাকে ছেড়ে কখনো কোনোদিন না যাই, তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর। এমনি করে আমার মা স্মৃতি জুড়ে সিঁদুর পড়তো, পুজো পার্বণের দিন লাল পেরে গরদের শাড়ি পরে আমার সামনে এসে যখন দাঁড়াতো, মাকে আমি যত দেখতাম তত ভুলতে পারতাম না। তুই বিশ্বাস কর। আচ্ছা বৌমা, তোমরা তো একই মায়ের পেটের ভাই বোন, তাহলে তোমার ভাই কেন বললো বিশ্বাস কর দিদি? আসল ব্যাপারটা কি বলো তো? আসল ব্যাপারটা তুমি বুঝতে পারলে না? আমি তোকে বলেছিলাম না যে আমার শ্বশুর বাড়ি সবাই কম বেশি একটু পাগল আছে। আমাদের বাড়িতে এসে সঙ্গীতা সুস্থ হয়ে গেলেও ওর ভাই এখনো সুস্থ হতে পারেনি মা। ঠিক কথা বলেছিস ভাস্কর, ওরা যদি সুস্থই হতো তাহলে তিন ভাইয়ের একমাত্র বোনের কোনো খোঁজ খবর নিত না। বৌমা, তুমি তোমার ভাইকে নিয়ে ভেতরে এসো, আমি ওর জন্য জল খাবারের ব্যবস্থা করছি। বাপরে বাপরে বাপরে, ভাগ্যি জামাই ম্যানেজ করলো, নাহলে কি সর্বনাশ হতো। কিন্তু এত বড় একটা মিথ থেকে আর কতদিন ম্যানেজ করে চালানো যাবে বলতে পারো নি? হয়তো সারা জীবন জামাই বাবু, কারণ আমার শয়তান স্বার্থপর দাদাটা আমার দিদিকে কোনোদিন আর আপনার কাছে আসতে দেবে না। আপনি কি জানেন জামাই বাবু, যে ভাই ফোঁটার দিন দিদি আমাকে চুয়া চন্দনের বদলে মদের আঙুলে ডুবিয়ে আমাকে মদের ফোঁটা দিয়েছে। নিশিত, কেন তুমি এই সমস্ত কথা আমাকে বলছো? কেন পুরাতন স্মৃতিগুলোকে আবার নতুন করে জাগিয়ে তুলতে চাইছো? তুমি বরং ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি নয় বিশ্রাম নেবো জামাই বাবু, আমি নয় বিশ্রাম নেব, কিন্তু আপনি যে কতদিন মানসিক যন্ত্রণা থেকে বিশ্রাম পাননি সেটাকে একবারও ভেবে দেখেছেন জামাই বাবু? কি সঙ্গীতার মুখে কথা নেই কেন? কি ব্যাপার? আজ তোমাকে আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন? কি প্রশ্ন? করো করো করো। তুমি তোমার বউকে আছো বলতে পারোনি তাই না? ভুলে গেছি, বিশ্বাস করো, আমি সম্পূর্ণরূপে ভুলে গেছি। তার কোনো স্মৃতি আজ আর আমার মধ্যে নেই। তুমি সত্যি কথা বলছো? সত্যি সত্যি সত্যি। বিশ্বাস না হলে আমি তোমাকে ভালোবাসার প্রথম ছোঁয়া। না 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 না, এটা সত্যি নয়, এটা মিথ্যে, এটা মিথ্যে। বিশ্বাস করো সঙ্গীতা, আমি ভুল করে ছুঁয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তুমি আমাকে ক্ষমা করে দিও। ভাদ্র দ্বিতীয়ার শুভ দিন আজ একটু করে শেষ হয়ে যাচ্ছে। রাত নেমেছে পৃথিবীর বুকে, খাটের উপর ঘুমিয়ে পড়েছে যন্ত্রণা কাতর মানুষটা। এই যে না না না, ওকে জাগাবো না, ও ঘুমাক, ও বিশ্রাম নিক, ও বিশ্রাম। সমর্থ রাত, চাঁদের আলোয় জানলা দিয়ে দেখা যাচ্ছে পোয়াতি ডাব গাছটা তার অসংখ্য সন্তান বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা,
আচ্ছা এমন 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 অসহ্য উত্তাপ অনুভব করছি কেন? কেন ঘুম আসছে না? না না, আমি তো ইচ্ছা করে ওকে ছুঁইনি, আমি তো ভুল করে ছুঁয়েছি। যা কোনোদিন হয় না, আস্থা হচ্ছে কেন? কেন শরীরে শিরায় শিরায় বয়ে যাচ্ছে কৃষ্ণ রক্তের স্রোত? কেন বইবে না? আমিও তো একটা রক্ত মাংসে গড়া নারী। আজ কতদিন পর আমার শরীরে লেগেছে পুরুষের ভালোবাসার ছোঁয়া। এই যে শুনছো? কি হলো কি? শোনো না, বলছি ওই দূরে একটা বাঁশি বাজছে, তুমি শুনতে পাচ্ছ? ওটা বাঁশি নয়, ওটা বাঁশি নয়, ওটা একটা চরিত্রের ফাঁসি। আচ্ছা, আমি এত ঘামছি কেন বলো তো? খুব যদি ঘাম হয় তাহলে ফ্যানটা একটুখানি বাড়িয়ে নাও, দেখবে আর ঘামবে না। আমার হাতটা একবার ধরে দেখো না, দেখো আমার হাতটা কেমন তিতির করে কাঁপছে। এক কাজ করো, তুমি বরং চাঁদের আলোতে গিয়ে বসো, দেখবে আর কাঁপবে না। শোনো না, বলছি পাশের বাড়ির ট্যালির চালে না একটা লাউ ধরেছে, জানো? কি করবো আমি? গিয়ে কি লাউ গাছের গোড়াটা কেটে দিয়ে আসবো? তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। তাই খাঁচার ভেতরে একটা পাখি যন্ত্রণায় ছটফট করছে। তুমি বুঝতে পারছো না, তুমি দেখতে পাচ্ছ না ঘরের ভিতর ঢুকে একটা জোনাক পোকা কি সুন্দর আলো দিচ্ছে? তুমি দেখতে পাচ্ছ না? তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। ভালো লাগে না, ভালো লাগে না, আর ভালো লাগে না। শোনো না, একটা কথা বলছিলাম। কি কথা? বলছিলাম কি, আজ দুপুরবেলা মা যে কথাটা আমায় জিজ্ঞাসা করছিলেন, মা যদি আমায় সেই কথাটা আবার জিজ্ঞাসা করেন, আমি কি উত্তর দেবো বলো না? কোনো উত্তর দেবে না। মায়ের কথা উত্তর দেবো না, না? উত্তর দেবে না। দরকার হলে তুমি বানিয়ে মিথ্যে কথা বলবে। মিথ্যে বলবো? হ্যাঁ, তুমি বলে দেবে যে রহমান ডাক্তার বলেছে তুমি একটা আমি একটা বলো আমি একটা তুমি একটা বন্ধা মেয়ে। মেয়েদের জীবনে একটা স্বর্গীয় শব্দ, স্বপ্নের শব্দ, অথচ আমার সেই অমানুষ দাদা এই বড় শব্দটাকে আমার কাছে বড় করে দিয়েছে। না, আমি দাদার কোনো কথা শুনবো না। আমি ফিরে যাব আমার একাডেমি পুরস্কার প্রাপ্ত আমার স্বামীর কাছে ফিরে যাব। তার আগে সেই রাস্তাটাকে আমি গুলি করে মারবো। কেন গুলি করে মারবে? তার কাছ থেকে তুমি সব দিক থেকে হেরে যাচ্ছ বলে? না, আমি হেরে যাইনি। অজিত মুখার্জি হারবার জন্য জন্মায়নি। সাগর রায়কে পাইয়ে দেবো আমি জ্ঞানপীঠ পুরস্কার। হ্যাঁ, জ্ঞানপীঠ পুরস্কার নয়, জ্ঞানপীঠ পুরস্কার নয়, আমার টাকার কুমির দাদা টাকার জোরে সাগর রায়কে পাইয়ে দেবে জ্ঞানপীঠ পুরস্কার। যোগ্য চরিত্রহীন, একথা তোর মতো চরিত্রের মতো মুখে শোভা পায় না। চরিত্র আমি নেই, চরিত্রহীন তুমি। সেজন্য কান্নার চাকরি দেওয়ার নাম করে পাশের ঘরে একটা মেয়েকে তুমি আটকে রেখেছো। একটা নিরীহ ছেলের ঘরে জ্ঞানপীঠের পোস্ট লাগিয়ে তার হাতে তুমি আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছো। বেশ করেছিলে জানো এই কোয়ার ফল অজিত চক্রবর্তী। এরপর আমাকে জানোয়ার বলে কথা বললে আমি কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেব না। কি করবে নিশীথ বাবু? তুমি থানায় গিয়ে খবর দেবে, এই তো? আর থানার বড়বাবু এসে মিস্টার মুখার্জিকে ধরে নিয়ে যাবে। না, তা তুমি পারবে না। থানার বড়বাবু মিস্টার মুখার্জির কেনা, আর দেশের বড় বড় নেতা এমএলএ এমপি মিস্টার মুখার্জি চেনা। অফকোর্স, প্রত্যেক মাসে আমি তাদের মাসাওয়ারা দিই, আর সেই দিনকে রাত করব। যে পুরস্কার ভাস্কর ব্যানার্জি পেয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ পুরস্কার আমি তোমার হাতে তুলে দেব। তাহলে একটা কাজ করুন মিস্টার সাগর রায়, আপনার পাণ্ডুলিপিগুলো দাদার হাতে তুলে দিন, উনি ভালো করে পড়ে একবার দেখুন। তা তো দেখবে। আমার 3টি পাণ্ডুলিপি পড়ে উনি ঠিক করতে পারবেন না যে কোন লেখাটা উনি আগে ছাপবেন। দাও তোমার উপন্যাসগুলো আমাকে একে একে দাও। হ্যাঁ, আমার প্রথম উপন্যাস হলো অপরন্ত যৌবন। বাহ, দ্বিতীয়টা? দ্বিতীয়টার নাম হলো নারী দেহ। কেউ নেই, দাও তৃতীয়টা দাও। তৃতীয় হলো গোপন মিলন। জবাব নেই সাগর রায়, জবাব নেই। জবাব তো নেই মিস্টার অজিত মুখার্জি, একবার পাণ্ডুলিপিগুলো খুলে ভালো করে পড়ে দেখুন। ও প্রেসের অফিসে গিয়ে পড়ে নেব। না, প্রেসের অফিসে নয়, আপনি এইখানেই পড়ুন। তোমার এই অশ্লীল লেখা মেয়েদের সামনে না পড়লেই নয়, তাই না জানোয়ার? এগুলো তো সব সাদা খাতা, মিস্টার একটা অক্ষর লেখা নেই। মুখার্জি, আপনি হয়তো খালি চোখে দেখতে পাচ্ছেন না, আপনি আমার চশমাটা নিন।
সাগর রায়। হ্যাঁ তাহলে শোনো মিস্টার অজিত মুখার্জি, এই সাগর রায় আমার বন্ধুর দাদা। কি বললি? হ্যাঁ, নিশীথ বাবু যা বলেছে সব ঠিক কথাই বলেছে। আপনার বোন যাতে কোনো বিপদ না হয় এবং আপনি যাতে অশ্লীল লেখা ছাপতে না পারেন, সেই জন্য নিশীথ বাবু আমাকে কায়দা করে অশ্লীল লেখক সাজিয়ে ছদ্মবেশে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। সাগরদা, না বুঝে আমি আপনাকে অনেক কটু কথা বলেছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন সাগরদা। আমিও তো অনেক কটু কথা বলেছি, অনেক অপমান করেছি, অনেক অভিনয় করেছি। আচ্ছা সঙ্গীতা, মনে পড়ে তুমি আমাকে বলেছিলে চলো আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে আমরা নাচ গান করব, হেল্লোড় করব। আমি কিন্তু যাইনি। সাগরদা। আমার সেটা সব ছিল অভিনয়। তাই তুমিও আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি তোমাদের কাউকে ক্ষমা করবো না শয়তানের দল। তোদের শয়তানি বদলা আমি নেব, প্রমাণ করে দেব যে আমি একা না, একা না, বড় অসহায়। আমি অসহায় নই। আমার অসংখ্য কর্মচারী আছে, আর আছে আমার ছোট ভাই যাকে তৈরি করেছি আমার খেলার পুতুল। এই কে আছিস? মদ নিয়ে আয়। তোমার হাতের খেলার পুতুল আমি ছাড়া আর কেউ নেই দাদা। সুমিত, তোর নামে আমার অর্ধেক সম্মতি লেগে তাই এই মদের বোতলটা আমি নিয়ে এলাম। সাগর, সঙ্গীতার পরেন্দার উপর তোমাকে নজর রাখতে হবে। আমি পারবো না। কি? তোকে আমি লাথি মারবো রে শয়তান। তুমি যদি আমার দাদা না হতে না, এই লাঠিটা আমি অনেক দিন আগেই তোমাকে মারতাম। মানে জানোয়ার? জানোয়ার আমি নই, জানোয়ার তুমি। তুমি একটা বাস্তা ঘুঘু, তাই তোমার সর্বাঙ্গে ছুটিয়ে দিয়াছি আমার সারা জীবনে ঘৃণার থুতু। থু থু থু। তুই তো বললে তোর মতো অনেক কুত্তা আমার পায়ের তলায় লুটিয়ে পড়বে রে জানোয়ার। স্বপন, স্বপন, 7 দিন আগে টাকার টনিক খাই যে মেয়েটাকে আমার রক্ষিতা বানিয়েছি, তাকে তুমি আমার বাগান বাড়িতে নিয়ে আসতে পারবে? টাকা ছাড়লে আমি সবকিছু করতে রাজি আছি স্যার। আমার ঘরের জানালায় একটা খসখসে পর্দা লাগিয়ে দেবে। ও শিওর, কারণ আপনার এবং আপনার রক্ষিতাকে যাতে মশাই না কামড়ায় তার জন্য একটা ওডোমস কিনতে হবে। অফকোর্স, একটা কথা বলুন স্যার। বউটা পুরো বেশ্যা হয়ে গেছে, এবার চাঁদ উঠবে অমাবস্যার শেষে। ওকে একটু চোখে চোখে রাখবে, দেখবে কেমন নাচতে পারে আর গাইতে পারে। ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, বিরিতির আগুন তোরা নিভিয়ে দে না এসে, বিরিতির আগুন তোরা নিভিয়ে দে না এসে, মন নিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, বিরিতির আগুন তোরা নিভিয়ে দে না এসে, বিরিতির আগুন তোরা নিভিয়ে দে না এসে, মন নিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে। ওড়নায় মুখ ঢেকে আছে কেন সুন্দরী? ওড়নাটা একটু খোলো। শেষ পর্যন্ত তুমি না না না, আমি কিছুতেই ভাবতে পারছি না, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আমি আমি আমার জীবনটাকে শেষ করবো। আমি 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 আমার জীবনটাকে বরবাদ দিয়ে না 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 না, তুমি এইভাবে এইভাবে নিজেকে শেষ করে দিও না, দিও না, না। ভাস্কর, ওরে ও ভাস্কর, গেল কোথায় ছেলেটা? আমার এই জন্মদিনে যেসব অতিথিরা এসেছিল তারা সব খেয়ে দিয়ে চলে গেছে, তাহলে আমার ভাস্কর এখন কোথায়, কি করছে? ভাস্কর, ও ভাস্কর, আপনার ছেলে তো বাড়িতে নেই মা। কোথায় গেছে বৌমা? ওই একাডেমি পুরস্কার পাওয়া উপন্যাসটা যে প্রকাশক ছেপেছেন তাকে বাড়িতে পৌঁছে দিতে গেছে। আহা হা হা,
ভাস্করের আমার কর্তব্য শেষ নেই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব তাকেই করতে ও হয়। সব কাজ শুধু আপনার ছেলেই করে, আমি কিছু করি না, তাই না? এই বুড়ি শাশুড়ির সঙ্গে মাঝরাতে ঝগড়া করতে চাস বুঝি? হ্যাঁ, ঝগড়া করব। তুমি ডাকলে সাড়া দেবো না, তোমায় চা করে দেবো না, কথা পর্যন্ত বলবো না। ওরে আমার পাগলি মেয়ে, তোর মতো বুলবুলি পাখি কি কথা না বলে থাকতে পারে? ওরে তুই যে আমার ঘরের লক্ষ্মী মেয়ে। মা, ভাস্করের কি সাধ্য ছিল? তুই যদি তার পাশে পাশে না থেকে সাহায্য না করতিস, তাহলে ভাস্কর এত কিছু করতে পারতো? ওরে ও তো শুধু বাইরেটাই সামলেছে, আর তুই তুই যে আমার ঘর সামলেছিস মা। তাই তো আমি ভগবানকে লুকিয়ে লুকিয়ে কি বলি জানিস? কি বলো মা? আমি বলি, ভগবান, আমি যেন জন্ম জন্মান্তরে এমন লক্ষ্মী প্রতিমা বৌমা পাই, এমন লক্ষ্মী প্রতিমা বৌমা পাই। ও মা, মা, মাগো, তুমি শুধু তোমার পুত্রবধূকেও চাও, তোমার এই সন্তানকে চাও না? পাগল ছেলের কথা শুনেছো? এখানে অনেক বৌমায়েরা দিদিরা সব বসে আছেন, আপনারা শুনুন। আপনাদের একটা কথা বলছি, যে সংসারে যে শাশুড়িরা যদি বৌমাদের নিজের মেয়ের মতো মনে করে, আর বৌমারা যদি শাশুড়িদের নিজের মেয়ের মতো মনে করে, তাহলে সেই সংসারে শাশুড়ি বউয়ের ঝগড়া নিয়ে কোনোদিন কোনো অশান্তি হয় না, কোনোদিন না, কোনোদিন না। এই যে ঠাকুরপো, শুনলে তো মা এত লোকের সামনে আমার সম্পর্কে কত ভালো ভালো কথা বলে গেল। তা তো বলবেই, কারণ তুমি আসার পরে থেকে মায়ের ভালোবাসা যে ভাগ হয়ে গেছে। মায়ের এই ভালোবাসা আরো একটা ভাগ হবে ভাই। কবে কখন বৌদি? জানো? কখন? যখন তোমার বউ আসবে। আমি কোনোদিন বিয়েই করব না। বাবা, তাই বুঝি? দেখা যাক, শেষকালে এমন অবস্থা হবে, একবার ডাকিলেই খাইবো। সে তোমরা যাই বলো বৌদি, তবে হ্যাঁ, যদি দেখি মায়ের কষ্ট হচ্ছে আর তুমি দেখি সুন্দর মেয়ে দেখে যদি পছন্দ করো, আচ্ছা। আর দাদা যদি বলে কি? আমর, এই আমর, আমাদের পছন্দ করা মেয়েকেই তোকে বিয়ে করতে হবে, তখন কি আর আমি দাদার কথা অগ্রাহ্য করতে পারি বৌদি? ওরে শয়তান, তোমার পেটে পেটে এত বদমাইশি চাল। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। তোমার দাদা এলে আমি সব কথা বলবো। বৌদি না, দাদাকে এখন বলো না, বলার সময় হলে তখন বলবে। মানে আমার বিয়ের সময় আমার সঙ্গে যাবার আগে সেই নিদবরের জন্ম হোক। কবে রে? Good night, বৌদি। Good night, আমি শুতে চললাম। বাবারে বাবা, কি দুষ্টু, যেমন ভাই তার তেমন দাদা। উনি কখন ফিরবেন কে জানে? আমার বড্ড ঘুম পেয়েছে, আমি বরং এখানে একটু শুয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে গেছে ভাস্করের বাড়ি, সবাই ঘুমিয়ে গেছে। শুধু লেবু গাছের ঝোপের ভিতরে একা জেগে আছি আমি। আমি এসেছি ভাস্করের জীবন থেকে এই হারামজাদি মেয়েটাকে সরিয়ে দিতে। মেয়েটাকে শেষ করে দেওয়ার আগে ওর যৌবনটা চেখে নেওয়ার জন্যে ওকে তুলে নিয়ে যাব আমার বাগান বাড়িতে। ওনাকে খুঁজে না পেয়ে ভাস্করের লেখার কলম চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কে যেন কথা বলছে? কে কে ওখানে? একে আপনাকে তো আমি চিনতে পারছি না। চলে যান, চলে যান বলছি এখান থেকে। যাবো তো বটেই সুন্দরী, তবে একা যাব না, তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব। তার মানে আপনার কোনো কথার মানেই তো আমি বুঝতে পারছি না। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। আমি চিৎকার করব, এখনই আমি বাড়ির সকলকে ডাকবো। একদম চিৎকার। মা, অমর, তোমরা শিগগির ছুটে এসো। কি হচ্ছে বৌমা? মা, মা দেখো না, মা দেখো না, ওই লোকটা আমায় জোর করে এখান থেকে তুলে নিয়ে যেতে চাইছে। এই কে কে রে তুই? কোন সাহসে আমার বাড়ি থেকে আমার সতীলক্ষ্মী বৌমাকে তুলে নিয়ে যেতে এসেছিস? সতীলক্ষ্মী? শোনো বুড়ি, এই সতীলক্ষ্মী বইয়ের আসল পরিচয় তুমি পাওনি, কারণ ভাস্কর আসল পরিচয় দেয়নি। এর নাম সঙ্গীতা নয়, এর দেহ পশারিণী গণিকা, এর নাম গঙ্গা। আমাদের সঙ্গে অভিনয় করেছে, তোমাকে ঠকিয়েছে। এবার আসল বৌমা নো, ভাস্কর আমার সঙ্গে অভিনয় করেছে। আমি দেহ পশারিণী গণিকা।
তুমি তুমি কি উপাসনী গণিকা? আমার ভাস্কর আমাকে ঠকিয়েছে। আমার ভাস্কর, না না, তুমি আমাকে ছোবে না, তুমি আমাকে ছোবে না। আমার ভাস্কর, আর তুমি আমার সঙ্গে অভিনয় করেছো, আমার সঙ্গে অভিনয় করেছো, আমাকে ঠকিয়েছো। ভাস্কর, ভাস্করের জীবন থেকে একজনকে সরিয়ে দিলাম। এই জানোয়ার, একটা মানুষকে চোখের সামনে মরে যেতে দেখে তুই হাসছিস? তুই মানুষ নয়, রাস্তার একটা খেপা কুকুর। আমি খেপা কুকুর? তবে দেখ এই খেপা কুকুর কি করে তোর কথা বল মা। ছেড়ে দে জানোয়ার। অবশ্যই ছুটে এসো। কেউ তুই উদ্ধার করতে পারবে না। যে আসবে তাকে গুলি করে মার। অমর বাঁচা। তুই আমার বৌদির হাত ধরে আছিস কেন? ছাড়, ছাড় বলছি, ছাড় বলছি না। বৌদি, বৌদি পালিয়ে যাও বৌদি, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। বৌদি তুমি পালাও। ভাস্করের মা হলো, ভাইটা অকালে প্রাণ হারালো, মেয়েটাকে তুলে নিয়ে যাবো আমার বাগান বাড়ি। মা, সঙ্গীতা, অমর, আমাকে পালাতেই হবে, না ধরা পড়ে যাবো, পালাতেই হবে। ভাস্কর ব্যানার্জি, সেদিন তুমি আমাকে জুতো মেরেছিলে, আজ সেই জুতো মারার প্রতিশোধটা এইভাবে নিয়ে গেলাম। সঙ্গীতা, অমর, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, একটা দারুণ সুসংবাদ আছে। আমি শুধু জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছি না, স্বয়ং রাষ্ট্রপতি আমাকে নিমন্ত্রণ জানিয়েছে ওখানে যাওয়ার জন্য। মা, সঙ্গীতা, তোমরা কে কোথায়? সবাই ঘুমাচ্ছে, সবাই একেবারে অচৈতন্য হয়ে ঘুমাচ্ছে। আগে আগে মাকে না না না, মা 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 ঘুমাক, মা ঘুমাক। আগে বরং সঙ্গীতাকে ডাকি। সঙ্গীতা, 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 কি হলো সঙ্গীতা? তুমি ওইভাবে কাঁদছো কেন? তুমি কি বুঝতে পারছো না? মা আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। একটা জানুয়ারির গুলিতে প্রাণ হারিয়েছে আমাদের স্নেহের অমর। সঙ্গীতা, সঙ্গীতা, আমার জীবন মিনের সব তারগুলো যে একসাথে ছিঁড়ে গেল। সঙ্গীতা, এবার এবার বলতে পারো আমি কি নিয়ে থাকবো? আমি জানি, আমি জানি, আমি জানি এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। আমি জানি কোন শয়তান এই কাণ্ড ঘটিয়েছে, কিন্তু কিন্তু আমি যে কিছুই করতে পারবো না। আমি যে লেখক, আমার মধ্যে প্রতিশোধের স্পৃহা থাকতে পারে না, আমার মধ্যে প্রতিশোধের আগুন থাকতে পারে না। তাই তাই এদের দুজনকে দাহ করে আমরা আমরা আবার গায়ের বাড়িতে ফিরে যাব। মা, প্রতিহিংসা অন্য অজিত মুখার্জিকে কেউ তোরা ধরতে পারবি না। কি করে ধরবি? আমি তো ঝোপের আড়ালে লুকিয়েছিলাম। এবার আবার আমি যাব সেই ভাস্কর ব্যানার্জির বাড়ি। ভাস্করের মৃত্যুর পরেই শেষ হবে আমার প্রতিহিংসার খেলা। এবার তোমার খেলা শেষ, এবার খেলবো আমি। এখন তুমি থানায় চলো। খেলেছো এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছো
গঙ্গা। একি তুমি আজ আমাকে হঠাৎ গঙ্গা বলে ডাকলে কেন? তুমি আমার কুসংস্কারাচ্ছন্ন মনের সব ময়লা ধুয়ে দিয়েছো বলে, আমি আমার অবচেতন মনের সঙ্গীতা নামটাকে তুমি সমুদ্রে ভাসিয়ে দিয়েছো বলে। তোমার হ্যাঁ, তুমি আমার ভাইয়ের মৃত্যু দেখে দিয়েছো, আমার মায়ের অকাল প্রয়াণে তুমি চোখের জল ফেলেছো, তুমি আমার সাহিত্যে প্রেরণা জুগিয়েছো, অথচ আমি তোমাকে কিছুই দিতে পারিনি। পর্বত বলছে পৃথিবীকে আমি কিছুই দিতে পারিনি, বাতাস বলছে আমি ফুলকে কি দিয়েছি, এক টুকরো খাঁটি চন্দন কাঠ খই খই নিঃশেষ হয়ে গিয়ে বলছে আমি কি দিতে পেরেছি এক পূজারিণীকে। এইসব কথা তুমি কোথায় শিখলে? তোমার সাহিত্যের পাতায় পাতায়। আমি আমি এসব কথা লিখেছি? সাহিত্যে স্রষ্টা যদি তার নিজের সৃষ্টিকে মনে রাখতে পারত, তাহলে সে নতুন সৃষ্টির ধ্যানে বিভোর হতে পারত না। আমি তুমি জানো না লেখক, তোমার পর্বতের মতো চরিত্রের দৃঢ়তা আমার মনে পৃথিবীকে কি সুন্দর করে ধরে রেখেছে। তোমার সবশেষে বলি, আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তুমি আমার নারী ধর্ম সার্থক করেছো। না 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 গঙ্গা, না, তোমার নারী জীবন এখনো সার্থক হয়নি। তোমার নারী জীবন সার্থক হবে যেদিন তুমি আমার সন্তানের মা হবে। না হয় না, এ হতে পারে না। না বলো না, না বলো না, তাহলে যে আমার মায়ের আত্মা শান্তি পাবে না। মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, তুমি আমার ভালোবাসার মন্দাকিনী হয়ে তুমি আমার জীবনে বইবে বইবে, শুধু বইবে। কিন্তু তোমার স্ত্রী সঙ্গীতা যে আজ অন্য কথা কইবে। আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না। আপনি এখান থেকে যান, প্লিজ প্লিজ, এখান থেকে। জানি যে অপরাধ আমি করেছি তাতে আমার না চেনাই উচিত, তবে যাব বলে আজ তবে এখানে আসেনি। থাকবো বলে যদি এসে থাকি তাহলে কিন্তু খুব ভুল করবেন। গঙ্গা, আজ তুমি আমাকে আপনি করে বলছো কেন? হ্যাঁ, বলাটাই স্বাভাবিক, কারণ ও সঙ্গীতা নয়, ও গঙ্গা। গঙ্গা, জীবনের কিছু কিছু দৃশ্য বড়ই রহস্যময়, তাই না? তাই যে আমাদের জীবন নাটকের নাট্যকার আমাদের দুটো চরিত্রকে খুব কাছাকাছি এনেছিলেন, তখন কেউ আমরা কাউকে চিনতে পারিনি, জানতেও পারিনি। হ্যাঁ, ঠিক 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 ঠিক, কোনোভাবেই ওকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করা সম্ভব নয়, কারণ ও আমাকে কোনোদিন স্বামীর মর্যাদা দেয়নি। আপনি এখান থেকে চলে যান, প্লিজ, আপনি এখান থেকে চলে যান। যাব বলে আজ আমি আসিনি। আর গঙ্গা, তুমি মনে রেখো আমি ওর ধর্মপত্নী। ধর্মপত্নী? ধর্মপত্নী বলেই বুঝি সেদিন সিঁদুরের কৌটোটা আপনি রাস্তায় ফেলে দিয়েছিলেন? ধর্মপত্নী বলেই বুঝি সেদিন বড়লোক দাদাকে দিয়ে আমাকে জুতো মেরেছিলেন? আমি কি তোমার ধর্মপত্নীর পায়ে ধুলো নেব? চুপ কর গণিকা কোথাকার! আমাকে অসম্মান করিস তুই কিসের অধিকারে? এখনো জানেন না? এখনো দেখতে পারেননি? তাহলে দেখুন, আসুন আমার কাছে আসুন, ভালো করে আপনাকে দেখায় আপনাকে অপমান করছি আমি আমার এই সিঁদুরের অধিকারে। না, ওটা মিথ্যে সিঁদুর নয়, ওটাই সত্যি সিঁদুর। কারণ বিবাহিতা অবস্থায় যে নারী স্বামী শাখা সিঁদুর মানে না, তারও কোনো মূল্য থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। ছি, এই ব্যাপারটা এতদিন ধরে কেন আমি বুঝতে পারিনি? আমি যে মালিনীর মতো রাতের পর রাত জেগে ওনার লেখায় প্রেরণা জুগিয়েছি, সে কথা কি ভদ্রমহিলা শোনেননি? আমি যদি জোর হাত করে তোমার কাছ থেকে আমার স্বামীকে ভিক্ষে চেয়ে নিই, তুমি কি আমাকে ভিক্ষে দেবে না গঙ্গা? যে স্থান শূন্য হয়ে গেছে তা আর কোনোদিন চূর্ণ হয়ে গেছে আমার সকল অহংকার আজ চূর্ণ হয়ে গেছে। এই দেখো, আমি নিজে হাতে করে সিঁদুর কৌটো নিয়ে এসেছি। না 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 না, এই সিঁদুর কৌটো থেকে সিঁদুর তুমি আমার সিঁথিতে পরিয়ে দাও। পরিয়ে দিন জামাইবাবু, পরিয়ে দিন। আমার দিদির সিঁথিতে আপনি সিঁদুরটা পরিয়ে দিন। কি নিশি, তুমিও? আমিও মেজদার সাথে এসেছি, আপনি আমার দিদির কপালে সিঁদুরটা পরিয়ে দিন। কিন্তু তোমরা কি পারবে আমার মাকে ফিরিয়ে দিতে, আমার ভাইকে ফিরিয়ে দিতে? তোমরা কি পারবে সেই শয়তান অত্যাচারী অজিত মুখার্জিকে কঠোর শাস্তি দিতে? সেই অত্যাচারী অমানুষ অজিত মুখার্জিকে আমি কিছুক্ষণ আগে অ্যারেস্ট করেছি। সে আপনাকে গুলি করে মারার জন্য পাশের গ্রামে ঢুকেছিল।
আপনি? আমি সিআইডি সাগর রায়। দেশের শত্রু, সমাজের শত্রু সেই অজিত মুখার্জির সমস্ত পাপ কাজ আমি ধরে ফেলেছি। আমি এখন যাব থানায় গিয়ে আইসির সাথে আলোচনা করে আমি এমন শাস্তির ব্যবস্থা করব যাতে অজিত মুখার্জির শাস্তি হয় সারা জীবনে যেন জেলখানায় পড়ে থাকে, সারা জীবন যেন জেলখানায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু না 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 সঙ্গীতাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। কারণ আমি যে গঙ্গাকে ভালোবাসি। আমার জীবনে গঙ্গা ছাড়া আর কেউ নেই। কারণ এক আকাশে কখনো দুটো চাঁদ থাকতে পারে না। দুটো চাঁদ না থাকলেও দুরকম চাঁদ তো থাকতে পারে। এগুলি ফিটকি ফোনা জ্যোৎস্না রাতে ধপধপে আকাশের বুকে যেমন পূর্ণিমা চাঁদ ওঠে, তেমনি তার কিছুদিন পরে পশ্চিম আকাশের দিকটা চক্রবালে দ্বিতীয় তিথির একবারে চাঁদও তো ওঠে। না হয় সেই দ্বিতীয় চাঁদের মধ্যে পশ্চিম আকাশে হারিয়ে যাব। গঙ্গায় আজ ভাটার টান এসেছে গো, ভাটার টান। সে আজ খরস্রোতা হয়ে মিশে যাবে মহাসমুদ্রের মোহনার দিকে। জোয়ার আর গঙ্গার দুপারে ভেসে বেরোবে অসংখ্য স্মৃতির পাখিরা। না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। কারণ আমি আমার সাহিত্যের প্রত্যেকটা পাতায় ওই গঙ্গার কথা লিখবো। গঙ্গা ছাড়া আমার জীবনে কোনো মেয়ে থাকতে পারে না, পারে না। না, তুমি এমন কথা বলো না, বলো না। তুমি ওকে বোঝাও বোঝাও বোঝাও। বলে কি গো বাবু? আরে সালা, অমন করে মন খারাপ করে কান্নায় ভেঙে পড়লে চলবে না। আরে সালা, দেয়ালে কোনো লাভ হবে না। আমার সালা অনেক দিনের অনেকগুলো টাকা বাকি পড়েছে। আমি আবার বেশি দিন ধারে কারবার করি না। ধার করা ভাতারের সোহাগ দেখে পাচ্ছি না। আমি চাই না রে তো ওজন করা ভালোবাসা। আমি চাই না রে তো ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা। নোংরা গণিকা কোথাকার। আমার মা, মাসি, দাদা ভাইরা, আমার ছোট ছোট বোনেরা, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। ওই সঙ্গীতাদের জীবনে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্যে আমি বাধ্য হয়ে কিছুক্ষণের জন্য আমার আগের জীবনে ফিরে গিয়েছিলাম। কারণ এছাড়া যেমন অন্য কোনো উপায় ছিল না। বলুন না আপনারা, বলুন না, দয়া করে চুপ করে থাকবেন না। আপনারা তো এতক্ষণ ধরে হতভাগিনী গঙ্গার জীবন নাটক দেখলেন। আপনারা বলুন না, দয়া করে বলুন না, এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল কি? বলুন না, বলুন না, বলুন না। গঙ্গা বলি, এই যে বাবু, আরে অমন করে মাথায় হাত দিয়ে বসে পড়ে কোনো লাভ নেই। আরে কিছু না করতে পারো, টাকা না দিতে পারো তো না দেবে। অন্তত তোমার বউয়ের নিয়ে আসায় সিঁদুর কৌটো থেকে একটুখানি সিঁদুর নিয়ে ও সিঁথিতে পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও সিঁথিতে সিঁদুর পরিয়ে বুঝিয়ে দাও যে সিঁদুর পরিয়ে না দেওয়া পর্যন্ত কোনো পুরুষ কোনো নারীর স্বামী হতে পারে না। মাননীয় দর্শক মণ্ডলী, আমার মা ও বোনেরা, এখন আপনারা আমাকে বলে দিন আমার কি করা উচিত। জীবন যুদ্ধের যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেখানে বিচারকের আসনে আপনারা বসে আমাকে বলুন কি করা আমার কর্তব্য। একদিকে গঙ্গা যে অন্ধকার থেকে আলোর মুখ দেখেছে, আরেকদিকে সঙ্গীতা যে অনুশোচনার আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে আমার কাছে ফিরে এসেছে। এখন কাকে স্থান দেব আমার জীবনে? আমার একটা সিদ্ধান্ত ওদের জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। এখন আমার কি করা উচিত?
কি করা উচিত? আপনাদের আপনাদের নিরুত্তর থাকাটাই আমাকে আমাকে পথ বলে দিয়েছে। আমি একজন সাহিত্যিক, এই সমাজকে পথ দেখানোই হলো আমার কর্তব্য। তাই তাই মনের মধ্যে গঙ্গাকে রেখে আমি সঙ্গীতার স্মৃতিতেই পরিয়ে দিলাম সিঁদুর। গঙ্গা, তুমি বয়ে চলো, গঙ্গা তুমি বয়ে চলো। তোমরা সুখ নিয়ে যাও, শান্তি নিয়ে যাও। আমি তোমাদের সকলের ব্যথা বেদনা বুকে করে নিয়ে মহাসমুদ্রের মোহনার দিকে ছুটে চললাম। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা